আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আপনারা যদি রিডিং প্যাসেজ যেটা আমরা করব সেটা যদি আপনারা ধরতে পারেন, অর্থাৎ আপনারা যদি এই রিডিং প্যাসেজটা বুঝতে পারেন, তার মানে হলো আপনার রিডিং অলরেডি 7-এর উপরে আছে। রিড অ্যালং সেশন করব, অর্থাৎ আমি এবং আপনারা একসাথে বসে একটা প্যাসেজ পড়ব, যে প্যাসেজটা নট নেসেসারিলি পরীক্ষায় আসবে বা আইএলস এর প্র্যাকটিসে হেল্প করবে, বাট এটা আপনাকে এটা বুঝতে সাহায্য করবে যে আপনি আসলে রিডিং বুঝেন কিনা। আসলে আমরা আইএলস এর যে অবজেক্টিভটা রিডিংয়ের, সেটা হলো একটা লোক সেই রিডিংটা বা একটা প্যাসেজকে বা একটা রিডিং ফরম্যাটে লেখা কোনো একটা জিনিসকে সে ধরতে পারতেছে কিনা, সে সেটার মূল কনটেক্সট বুঝতেছে কিনা এবং সেটা অনুসারে আগাইতে পারতেছে কিনা, এটা বের করা। আজকে আমরা একটা প্যাসেজ আপনাদের সাথে বসে পড়ব। আপনারাও আমার সাথে দেখবেন যে আমি কিভাবে একটা রিডিং প্যাসেজ পড়ি এবং সেটা থেকে বোঝার চেষ্টা করি। আমার সাথে আপনারাও বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা বুঝতে পারেন, তার মানে অলরেডি আপনার বেসিক ভালো, আপনাকে জাস্ট আইএলসে প্র্যাকটিসগুলো করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। সো এই প্যাসেজটা হচ্ছে আসলে একটা আমেরিকান নিউজ পেপারের, অর্থাৎ সিএনএন ওয়ার্ল্ডের একটা প্যাসেজ। তো নর্মালি আমাদের আইএলসের প্যাসেজগুলো কিছুটা সায়েন্টিফিক অথবা সোশ্যাল সায়েন্সের অথবা বিভিন্ন একাডেমিক আইএলসের যেগুলো আছে কিছুটা এটার কাছাকাছি থাকে। তো আমরা প্রথমে এখানে দেখতেছি আমাদের হেডিংটা বা টাইটেলটা, হোয়াই অ্যাক্সলটলস সিমস টু বি এভরিওয়্যার এক্সেপ্ট ইন দ্য ওয়ান লেক দে কল হোম। এখানে আমরা যদি একটু চিন্তা করি, টাইটেল থেকেই আমরা কিন্তু একটা আইডিয়া পাইতেছি প্যাসেজটাতে কি থাকতে পারে। অর্থাৎ আমরা এখানে অ্যাক্সোলটল নিয়ে কথা বলতেছি, যাদেরকে নাকি সিম টু বি এভরিওয়্যার, সব জায়গায় দেখা যায়, এক্সেপ্ট ইন দ্য ওয়ান লেক দে কল হোম। অর্থাৎ অ্যাক্সোলটল যেই লেকটাকে বাসা বলে বা নিজেদের বাসস্থান মনে করে, সেই জায়গা ছাড়া সব জায়গায় দেখা যায়। এখানে আসলে টাইটেলটা দিয়ে একটা হুক সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের মধ্যে একটা কিউরিওসিটি জাগানোর চেষ্টা করছে। তো আমরা আসলে এই পুরো 7 মিনিট রিড এখানে বলা আছে, আমরা এটা ভেঙে ভেঙে রিডিংটা পড়ার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমরা রিডিংটা বুঝতে পারি কিনা, প্যাসেজ বুঝতে পারি কিনা। আপনি যদি এই প্যাসেজটা ভালো করে বুঝতে পারেন, তার মানে আপনি ধরে নেবেন যে আসলে আপনার রিডিং অলরেডি ভালো আছে, কারণ এটা একটা যথেষ্ট কম্প্রিহেন্সিভ একটা রিডিং। যদি আপনার কাছে মনে হয় আপনার বুঝতে সমস্যা হইতেছে, তার মানে আপনার আরও বেশি পড়তে হবে এবং আরও বেশি ইমপ্রুভ করা দরকার। তাহলে আমরা আসলে স্টার্ট করি জিনিসটা। তো এই প্রাণীটার নাম হচ্ছে অ্যাক্সেলেটল, ভেরি কিউট, আমরা দেখতেই পাচ্ছি। তারপরে আমাদের প্রথমেই যদি দেখি, এখানে আমাদের একটা ছোটোখাটো বর্ণনা দেওয়া আছে। উইথ দেয়ার frilled external gills, axolotls maintain a youthful appearance their entire lives. Their cute, Muppet-like look has turned these aquatic salamanders into pop culture sensations. তো এটা আসলে যে ফটোগ্রাফার, তার একটা উক্তির কথা বলা হয়েছে, এটা আমাদের প্যাসেজের পার্ট না, বাট এখানে আসলে অ্যাক্সেলেটলের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেটা খুবই এক্সাইটিং একটা প্রাণী, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। আমরা এখন এই প্যাসেজটার মেইন পার্ট, অর্থাৎ এখান থেকে আমরা পড়বো এই সিএনএন, এই পার্টটা থেকে আমরা পড়া শুরু করব। শুরু করার আগে আমরা বলবো আপনারা, আমরা কিছুক্ষণ একটু বিরতি দিব, যেমন এরকম প্যারাগ্রাফের বেস করে আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে আমি যেটা বুঝেছি বা আমার অপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করবো এবং আপনারা মিলিয়ে দেখবেন যে আপনারা আসলেই রিডিংটা ধরতে পারতেছেন কিনা। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস। প্রথম প্যারাটার জন্য আমরা একটু টাইম নিব। আপনারা ভিডিওটা পজ করে আপনারা নিজেরা একটু পড়ে নিন প্রথম অংশটুকু। Scientist Dr. Randall Bose gets the occasional reminder that he is working with a kind of superstar. When he does outreach events with his laboratory, he encounters people who are keen to meet his research subjects, aquatic salamanders called axolotls. তো দেখেন এই প্যারাগ্রাফটাতে আমি স্যালামেন্ডার্স মানেটা কি আমি জানি না, আপনি সব সময় সব ওয়ার্ডের মানে আসলে জানবেন না। সো এই জায়গায় আমরা এখানে একটা দিলাম, স্যালামেন্ডার্স মানে আমরা বুঝি না। তো আমরা আসলে যদি প্যারাগ্রাফটা একটু অ্যানালাইসিস করি, একটু মানে একদম খুবই সিম্পলভাবে আমরা এখানে দেখলাম একজন সায়েন্টিস্ট, তিনি বললেন যে তিনি সুপারস্টারের সাথে কাজ করেন তার ল্যাবরেটরিতে, এবং তিনি আসলে রিসার্চ সাবজেক্ট অর্থাৎ অ্যাকোয়াটিক বা সামুদ্রিক প্রাণী নিয়ে তিনি আসলে কাজ করেন, এই জিনিসটা নিয়ে বলছে। এখান থেকে আমরা কিছু ওয়ার্ড হয়তো আমরা বের করতে পারবো আমাদের জন্য, যে এই জিনিসটা আমাদের কিন একটা ওয়ার্ড আছে। ওকে ফাইন, আস্তে আস্তে প্যাসেজটা আগাবে।
আমরা এখন এই পুরো অর্থাৎ এই পুরো অংশটুকু আমরা পড়ব। আপনারা ভিডিওটা পজ করে পুরো অংশটুকু আগে পড়ুন, পড়ার পরে আমরা একসাথে পড়ার চেষ্টা করব। ওকে? The amphibians fans tell Voss that they know the animals from the internet or from caricatures। এই যে এই যে শব্দটা এটাও আমরা পারি না। Or stuffed animals, exclaiming, "They are so adorable, we love them," said Voss, a professor of neuroscience at the University of Kentucky College of Medicine. People are drawn to them. Take one look at an axolotl, and it's easy to see why it's so popular. With their wide eyes, upturned mouth, and pastel pink coloring, axolotls look cheerful and vaguely Muppet-like. They've skyrocketed in pop culture fame, in part thanks to the addition of axolotls to the video game Minecraft in 2021. These unusual salamanders are now found everywhere, from Girl Scout patches to hot water bottles. But there is more to axolotl than meets the eye. Their story is one of scientific discovery, exploitation of the natural world, and the work to rebuild humans' connection with nature. দেখেন, আমরা যদি এই প্যারাগ্রাফের এই পুরো অংশটুকু দেখি, তাহলে আসলে প্রথমেই আমরা দেখতে পাইতেছি, একদম একটা আইডিয়া পেয়ে গেলাম যে অ্যামফিবিয়ান ফ্যান, অর্থাৎ এই যে বস, তিনি অ্যামফিবিয়ানের একটা বড় ফ্যান। তো এই জায়গাটা আমরা একটু ধরে নিতে পারি, তিনি তার একটা আইডিয়া বলছেন যে তিনি একটা অ্যামফিবিয়ানের বড় ফ্যান। They know the animals from the internet or from caricature or stuffed animals, exclaiming they are so adorable. তিনি বলতেছে যে ইন্টারনেটের যে অ্যানিমেলগুলো আছে ডিফারেন্ট, আমরা যদি এটার অর্থ পারি না, তাই আমরা আগায় যাব। স্টাফড অ্যানিমেল, আমরা এটা জানি, স্টাফড অ্যানিমেল মানে যেসব অ্যানিমেলের ভিতরে তুলো টুলো ভরা থাকে এগুলো। সো এইসব অ্যানিমেল দেখলে মানুষ বলে দে আর সো অ্যাডোরেবল, উই লাভ দেম। বস বলতেছে যে আমরা যখন দেখি যে ওরা এগুলা বলে, একটা নিউরোসায়েন্সের প্রফেসর, এই ভস যে নিউরোসায়েন্সের প্রফেসর, এইটা আসলে পুরো এখানে আসলে বর্ণনাটা দিছে। দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, বাট এই জিনিসটা তারা দিছে। পিপল আর ড্রন টু দেম, অর্থাৎ এই প্যারাতে উনি বলতে চাইতেছেন যে মানুষজন অ্যামফিবিয়ানদের উপর, উভচর প্রাণীদের উপর আসলে ড্রন, এই যে স্টাফড অ্যানিমেল টাইপ একটু কিউট হয়, অ্যাডোরেবল হয়, এদের প্রতি খুব এক্সাইটেড বা খুব কিউরিয়াস থাকে। এরপরে তিনি বলতেছেন টেক ওয়ান লুক অ্যাট অ্যান এক্সোলটল, আমরা যদি এই প্রাণীটার দিকে তাকাই আমরা ইজিলি বুঝতে পারি এটা কেন এত পপুলার। কারণ এদের ওয়াইড আইজ আছে, এদের বৈশিষ্ট্যগুলো বলতেছে, আপটার্নড মাউথ আছে, এই যে আপটার্ন মাউথ এটা খুব সুন্দর, এটা অনেক ইউজ হয়, একটু মডার্ন ইংলিশের মধ্যে পড়ে। অ্যান্ড পেস্টেল পিঙ্ক কালারিং এক্সোলটল লুক চেয়ারফুল অ্যান্ড ভেগলি মাপেট লাইক। হ্যাঁ, এবং খুবই কিউট দেখা যায় এবং খুবই আমাদের মতো, যেমন মাপেট লাইক মনে করেন আমরা পারি না, আমরা না পারলেও এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে বলতেছে তার বৈশিষ্ট্যগুলো এবং চেয়ারফুল বা কতটুকু কিউট এরকম। সো দে হ্যাভ স্কাইরকেটেড ইন পপ কালচার, তারপরেই বলতেছে যে তারা পপ কালচার ফ্রেমে অনেক ঊর্ধ্বগামী এবং অনেক পপুলারিটি পাইতেছে, স্পেশালি যখন মাইনক্রাফটে তাদেরকে ইনক্লুড করা হয়। এই আনইউজুয়াল স্যালামেন্ডারগুলো এখন আসলে সব জায়গায় পাওয়া যায়, মানুষ পালা শুরু করছে যেহেতু মাইনক্রাফটের পপুলারিটির কারণে। কিন্তু তাদের স্টোরিটা আসলে একটা বিজ্ঞানসম্মত আবিষ্কার, এবং এটা হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ডের একটা এক্সপ্লয়টেশন। এই যে কিওয়ার্ডগুলো, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যে দেখেন এখানে এক্সপ্লয়টেশন ইউজ করতেছে। এই যে সায়েন্টিফিক ডিসকভারি, এটা একটা ডিসকভারি, এটা একটা আবিষ্কার কিসের? এক্সপ্লয়টেশন অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ক টু রিবিল্ড হিউম্যানস কানেকশন উইথ নেচার, এবং হিউম্যান কানেকশনকে নেচারের সাথে ইয়ে করা। এরপরে তারা ইন্ট্রোডাকশন মোটামুটি দিয়ে দিছে, তারপরে ওরা সায়েন্টিফিক মিস্ট্রি, অর্থাৎ এটা কিভাবে সায়েন্টিফিক ডিসকভারি, এটা নিয়ে কথা বলছে। আপনারা পজ করে এই পুরোটা পড়ে নিতে পারেন। সো এখন আমরা যদি বলি, তাহলে আমরা দেখি আপনারা যেটা পড়ছেন আমরা ওইভাবেই বুঝতেছি কিনা। তার মানে আমাদের আগের প্যাসেজটাতে কি বলছিল, একটা ইন্ট্রোডাকশন দিছে কেন তারা পপুলার, তাদের বৈশিষ্ট্যগুলো কি, এবং কিভাবে এটা একটা সায়েন্টিফিক ডিসকভারি, রাইট? এখন আসতেছে মিস্ট্রিটা। অ্যাক্সোলটল ইজ এ ওয়ার্ড ফ্রম নেহতে। এখন এই জায়গায় আমরা যদি দেখি, আসলে অ্যাক্সোলটল ওয়ার্ডের উৎপত্তির কথা বলতেছে। ইন্ডিজিনিয়াস মেক্সিকান ল্যাঙ্গুয়েজ, অ্যাজটেক্স অ্যান্ড এস্টিমেটেড 1.5 মিলিয়ন পিপল টুডে। তো একটা ল্যাঙ্গুয়েজ বলতো যারা কথা, তাদের একটা ভাষা থেকে আসলে এই শব্দটা আসছে। এই অ্যানিমালটাকে একটা গড স্লটল নাম থেকে নেওয়া হয়েছে, এবং সেটা স্যালামান্ডার ট্রান্সফর্ম ইন্টু এ স্যালামান্ডারে নেওয়া হয়েছে। দ্য অরিজিনাল নাহুতি প্রনাউন্সিয়েশন ইজ
আহলোচল বা তাদের আসলে প্রোনাউন্সিয়েশনটা বলছে। সো এই জায়গায় আমাদের একটা হিস্টোরির কথা বলতেছে, কিভাবে নামটা আসছে, কিভাবে স্যালামেন্ডারে পরিণত হয়েছে। আমরা কিন্তু ধরে নিচ্ছি আমরা এটার অর্থ জানি না, স্যালামেন্ডার জিনিসটা কি বুঝি না, আমরা এইভাবেই কনটেক্সট বোঝার চেষ্টা করবো। আপনি একটা প্যাসেজে সব কিছু সবসময় পারবেন না। এরপর আমরা বলতেছি এক্সোলটলস আর মেম্বার অফ এ ক্লাস অফ অ্যানিমেলস কল্ড অ্যামফিবিয়ান্স। দেখেন একটু আগে হিস্টোরি বললো, হিস্টোরি বলার পরে এখন বলতেছে তারা উভচর প্রাণী। তারা অর্থাৎ তাদের যে বর্তমান বৈশিষ্ট্যগুলো, তারা তাদের সহাচর অর্থাৎ তাদের মতো অ্যানিমেল কারা কারা আছে সেই হিসেবে তারা ব্যাখ্যাটা দিতেছে। অ্যাম্ফিবিয়ান্স লে দেয়ার জেলি লেক এগস ইন ওয়াটার। তারা পানিতে ডিম পারে, সেইটা হ্যাচ হয় এবং সেটা বিভিন্ন স্টেজের মধ্যে যায়। 3টা লার্ভা থাকে, ট্যাডপলস থাকে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গায় আমাদের এই প্রসেসটা বলা হয়েছে যে অ্যাম্ফিবিয়ান কিভাবে কাজ করে। এরপরে বলতেছে মোস্ট অ্যাম্ফিবিয়ান্স ওয়ান্স দে রিচ অ্যাডাল্টহুড আর এবল টু মুভ টু ল্যান্ড। অর্থাৎ অ্যাডাল্টহুডে পৌঁছে গেলে সবাই হচ্ছে আমাদের ল্যান্ডে চলে যাওয়া শুরু করে। সিন্স দে ব্রিথ ইন পার্ট বাই অবজার্ভিং অক্সিজেন থ্রু দেয়ার মোস্ট স্কিন দে টেন্ড টু স্টে নিয়ার ওয়াটার। এখানে বলতেছে সিন্স তারা যেহেতু শ্বাস মানে যেহেতু তাদের দুই ধরনের, একটা অ্যাম্ফিবিয়ান উভচর, তাই তারা অক্সিজেন নেয় ময়েস্ট স্কিনের উপর ভিত্তি করে, তো যার ফলে তারা পানির কাছাকাছি থাকে। অ্যাক্সোলেটল হাওয়েভার নেভার কম্পিট ইন মেটামরফোসিস। তারা কখনো মেটামরফোসিস করে না। তো এই মেটামরফোসিস টু এ ল্যান্ড ডুয়েলিং অ্যাডাল্ট ফর্ম অ্যান্ড স্পেন্ড দেয়ার হোল লাইফস ইন দ্য ওয়াটার। অ্যাক্সোলেটল আসলে এই যে এই প্রসেসটাকেই মেটাফোর্সিং বলা হইতেছে, মাঝে মাঝে এখানে থাকা এবং মাঝে মাঝে চলে যাওয়া। ওরা আসলে এটা কমপ্লিট করে না, ওরা বরঞ্চ বেশিরভাগ সময় পানির মধ্যেই থাকে। হোল লাইভস ইন দ্য ওয়াটার, অর্থাৎ সারা সময়টাই তাদের হোল লাইফ সম্পূর্ণ জীবনেই পানিতে থাকে। দে মেনটেন দেয়ার জুভেনাল লুক। এটা খুবই ভালো একটা ওয়ার্ড, জুভেনাল ওয়ার্ড। হ্যাঁ, সো লুক থ্রু আউট দেয়ার কোর্স অফ দেয়ার লাইফ। বস বলতেছে যে তারা তাদের জুভেনাল লুকটা সবসময় রাখে, ইয়াং লুকটা। দে আর টিনেজার অ্যাটলিস্ট ইন অ্যাপিয়ারেন্স। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে টিনেজারের মতোই দেখা যায়। দেখেন এই পুরো অংশটাতে আমাদের অ্যাক্সোলেটরের এখান থেকে আসলে আমরা যখন রিডিং পড়বো আমরা রাইটিংয়ের স্ট্রাকচারও আসলে আমরা একটু ধরতে পারি। যে প্রথমে বলতেছে একটু হিস্টোরি, তারপরে একটু বর্ণনামূলক তাদের সহচর, তারপরে তাদের বৈশিষ্ট্যতে চলে গেল, তারপরে তাদের কিছু স্পেশাল ফিচারে চলে গেল। এগুলো কিন্তু আমাদের রাইটিং স্ট্রাকচারেও হেল্প করে, অর্থাৎ রিডিং পড়ার সময় আপনি সব কিছু একটু মাথায় নিয়ে পড়বেন আর কি। এখন আমরা এতটুকু আমরা এই দুইটা অংশ একটু পড়ার চেষ্টা করি, পজ করে আপনারা পড়তে পারেন। এরপরে বলতেছে এ সিগনেচার ফিচার। এই যে স্পেশাল ফিচার থেকে একটা সিগনেচার ফিচার অর্থাৎ মেইন প্রধান বৈশিষ্ট্যতে চলে গেল। এই ফরএভার যে ইয়াং দেখা যায় ইজ দেয়ার, এই ফরএভার ইয়াং দেখা যাওয়ার কারণটা হচ্ছে এই তাদের গিল, অর্থাৎ তারা যেটাতে শ্বাস নেয়, ফ্রেলড এক্সটার্নাল গিলস হুইচ হেল্প দেম ব্রিথ ইন দেয়ার ওয়াটারি হোম। অর্থাৎ এটা তাদের এই যেই বাসস্থান জলের ভেতর সেখানে তাদের শ্বাস নিতে সাহায্য করে। দ্য অনলি স্পট দে আর ফাউন্ড ইন দ্য ওয়াইল্ড লেক। তো তাদের বন জঙ্গলে অর্থাৎ ওয়াইল্ডে পাওয়ার যেই জায়গা সেটা হচ্ছে দ্য লেক ইন মেহিকো সিটি, মেক্সিকো সিটিতে, এই শশিমিখল মিল্কো সিটিতে ওদেরকে পাওয়া যায়। এটা এখানে বলতেছে যে এখানে মেইন বৈশিষ্ট্য বলছে এই যে গিলের কারণে তাদের এরকম হয়। ইটস এ বিট সাইন্টিফিক মিস্ট্রি যে কেন তারা অ্যাডাল্ট হয় না। তো এটা একটা মিস্ট্রি, যে এখন আমরা মেইন কনটেক্সটে আসতেছি। বলছিল না সাইন্টিফিক মিস্ট্রি, যে তারা যে অ্যাডাল্ট হয় না সেটা কেন হয় না। তারা যে সবসময় ল্যান্ড ডুয়েলিং অর্থাৎ ল্যান্ডের বিরুদ্ধে, ল্যান্ডের সাথে থাকে না, সেটা কেন। ওয়ান হাইপোথেসিস, এই যে এইরকম কিন্তু আইএলসে থাকে। ওয়ান হাইপোথেসিস হচ্ছে অ্যাকর্ডিং টু ডক্টর লুইস জাম্ব্রানো, এ প্রফেসর অফ জুলজি এট দ্য ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেহিকো, ইজ দ্যাট দ্য এনভায়রনমেন্ট ইন লেক had enough resources for the salamanders that it was by far better for them not to expend energy transforming and stay in the lake. তো তাদের একটা হাইপোথিসিস হচ্ছে এখানে যে আমাদের এই লোকের লুইস জাম্ব্রানোর, তিনি একজন প্রফেসর অমুক জায়গার, তো তিনি মনে করতেছেন যে এই লেকের যে এনভায়রনমেন্ট সেটার মধ্যে এনাফ রিসোর্সেস ছিল যার কারণে তারা আসলে লেক থেকে চলে যায় নাই, অর্থাৎ লেকের মধ্যে যথেষ্ট ধরনের এনার্জি আছে। সো ইট ওয়াজ বাই ফার বেটার ফর দেম। তো তাদের জন্য এটাই ভালো ছিল যে তারা যেন এই লেকেই থেকে যায়, অর্থাৎ লেকের মধ্যে তাদের যথেষ্ট প্রয়োজনীয় রিসোর্সেস ছিল অ্যাক্সোলটলদের জন্য। এখন আপনারা এতটুক আপনারা পড়ে নিতে পারেন। তো এটা কিন্তু সাইন্টিফিক মিস্ট্রির পার্ট। দ্য 10 স্কোয়ার মাইল, এই যে এখন আমাদের
লেকটার বর্ণনা দিতেছে, slightly salty water more than 1000 years ago people in the region invented an agriculture system of human made called synonyms। এই পুরা সেন্টেন্সটা কিন্তু আমাদের একটা সিনামস নামের একটা আইল্যান্ড তারা সিস্টেম বের করছিল, এগ্রিকালচারাল সিস্টেম অফ হিউম্যান মেড, অর্থাৎ হিউম্যান মেড আইল্যান্ড বানাইছিল। দ্যাট সিনাম্পা সিস্টেম with its drainage canals surrounding the island is still used by farmers called synanthrones today। যে ফার্মার্স তাদের নাম দিয়েছে, ইনফরমেশন দিয়েছে যে কিছু ফার্মার এটাকে ইউজ করে। তো তারপরে আবার বলতেছে দ্য আইল্যান্ড প্রোভাইডেড হ্যাবিটেন্টস অ্যান্ড হাইডিং প্লেসেস ফর দ্য অ্যাক্সেলোটার্স। এই আইল্যান্ডটা আসলে অ্যাক্সেলোটার্সদের জন্য অনেক হাইডিং প্লেসেস এবং তাদের জন্য একটা ভালো জায়গা করে দিয়েছিল। হাউএভার দ্য চাইনাম্পাস অফ লেক সখিমিলকো, উচ্চারণ আমি জানি না আসলে এটা কোনটা, আর নো লঙ্গার থ্রাইভিং অ্যান্ড নেদার আর দ্য স্যালামান্ডার্স। তো এরা এখন আসলে নাই ওই আইল্যান্ডের মধ্যে, যার ফলে আমাদের স্টার্টেড এট দ্য বিগিনিং অফ দ্য লাস্ট সেঞ্চুরি, গত দশক ধরে, গত শতকের শুরুতেই এই সমস্যাটা হয়েছে এবং তারা আস্তে আস্তে থাকতেছে না। এখন আমরা যে পরে প্যাসেজ, এই যে এই জায়গাটাতে আমরা কি বুঝতে পারলাম এই পুরো প্যাসেজ থেকে, একটা সাইন্টিফিক মিস্ট্রি। এই এতটুকু, অর্থাৎ এই প্যাসেজটার উদ্দেশ্য, এই এতটুক জায়গার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সোলোটলদের উৎপত্তি, হিস্ট্রি, বৈশিষ্ট্য, তাদের কি কারণে তারা ইয়াং থাকে, তারা কি কারণে পানিতে মেটাফরমোসিস করে না, এবং তাদের কাদের কারণে ন্যাচারালি তাদেরকে পাওয়া যাইতো এবং তারা এখন কেন নাই। এটা আমাদের এই পুরো প্যাসেজে বলা হয়েছে। আপনার যদি এই জিনিসটা বা এই কনসেপ্টটা, ধারণাটা ক্লিয়ার হয়ে যায় প্রথমবার পড়ার পরে, তার মানে আপনার রিডিং অলরেডি অনেক ভালো। এরপরে আমরা বলতেছি এক্সোলটল প্রবলেম। অ্যাজ মেক্সিকো সিটি গ্রিউ অ্যান্ড বিকেম মোর ইন্ডাস্ট্রিয়ালাইজ। এটা আবার আমরা একটু পড়ে নিই পজ করে। The need for water brought pumps and pipes to the lake and eventually it was like a bad smelly pond of rotten water। তো যখন মেক্সিকো সিটি আরো ইন্ডাস্ট্রিয়ালাইজড হইলো, এই যে এখানে আমরা বলতেছে যে যখন আমাদের মেক্সিকো আরো ইন্ডাস্ট্রিয়ালাইজড হইলো, তখন বেশি পানি লাগা শুরু হইলো লেকগুলো থেকে শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য, যার ফলে আস্তে আস্তে লেকের যে রিসোর্সেসগুলো কমে গেল, অর্থাৎ এই যে পন্ড, হ্যাঁ, পানি বিষাক্ত হয়ে গেল, বা এটার কারণে আস্তে আস্তে জাম্ব্রানো বললেন যে অল অফ আওয়ার অ্যাকোয়াটিক অ্যানিমেলস সাফার উইথ ব্যাড ওয়াটার কোয়ালিটি। যেহেতু পানির কোয়ালিটি কমে যাইতেছে, জাম্ব্রানো বলছিল যে আমাদের সব ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমেলরাই আসলে ওয়াটার কোয়ালিটির কারণে সাফার করে, বাট অ্যাম্ফিবিয়ান সাফার মোর। কিন্তু উভচররা আরও বেশি সাফার করে, বিকজ দে হ্যাভ টু ব্রিথ উইথ দ্য স্কিন, যেহেতু তাদের স্কিন দিয়ে ব্রেথ করতে হয়। এরপরে বলতেছে to add the axolotl problems, invasive fish species such as carp and tilapia were introduced to the lake। এরপরে যেই কিছু মাছকে আসলে ইন্ট্রোডিউস করা হলো লেকেতে, তারা এই অ্যাক্সোলোটলে ডিম খাওয়া শুরু করলো। অ্যান্ড এ 1985 আর্থকুয়েক ইন মেহিকো ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল। এবং তারপরে একটা আর্থকুয়েক হয় যেটা নাকি থাউজেন্ডস অফ পিপলকে সরায় দিয়েছিল, ওই যে ডিসপ্লেসড ওয়ার্ডগুলো। হুম। হু ফাউন্ড নিউ হোমস ইন দ্য এরিয়া, যারা নাকি লেকের আশপাশে নিজেদের জায়গা বানাইছিল এবং আবারও এই অ্যাক্সিলেটলের যে বাসস্থান সেটাকে আসলে ধ্বংস করে দিচ্ছিল। এরপরে বলতেছে এই যে কম্বাইন যে থ্রেডগুলো, আমরা কিন্তু থ্রেড নিয়ে পড়তেছি অ্যাক্সেলেটরের প্রবলেমগুলো নিয়ে, এই কম্বাইন থ্রেডগুলো ডিভাস্টেটেড করে দিল অ্যাক্সেলেটরের পপুলেশনটাকে। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দেয়ার আর ফিউয়ার দেন 100 এডাল্ট। এখন মাত্র ওয়াইল্ডে মাত্র 100 অ্যাক্সেলেটর পাওয়া যায়। দ্য স্পিসিস ইজ কনসিডার ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তো এখন এই স্পিসিসটাকে এন্ডেঞ্জার, অর্থাৎ বিলুপ্ত প্রায় ধরা হয়। এখন আমরা এই যে এই অংশটুকু আপনারা পজ করে একটু পড়েন। Now, while the wild axolotls of Lake Sokhumiloko have dwindled to near extinction, যেহেতু এই যে ডুয়েন্ডেলড এটার অর্থ আমরা পারি না, কিন্তু কনটেক্সট দেখে আমরা বুঝতেছি যে এটা কি হইতে পারে। টু নিয়ার এক্সটেনশন কাউন্টলেস axolotls have been bred for scientific laboratories and the pet trade। কিন্তু যদিও ওয়াইল্ড অ্যাক্সোলোটলরা আসলে একদম বিলুপ্তপ্রায় হয়ে যাইতেছিল, তার মধ্যেও সায়েন্টিফিক ল্যাবরেটরিজের জন্য এবং প্যাট অর্থাৎ পোষা প্রাণীর হিসেবে তাদেরকে ব্রিডিং করানো হইতেছিল। দ্য অ্যাক্সোলোটল এসেনশিয়ালি হেল্পড এস্টাবলিশ দ্য ফিল্ড অফ এক্সপেরিমেন্টাল জুলজি। তো পরীক্ষামূলক যে প্রাণীবিজ্ঞান সেটাকে অ্যাক্সোলোটল আসলে এসেনশিয়ালি হেল্প করছে বিভিন্নভাবে। এরপরে বলতেছে ইন 1864 এ ফ্রেঞ্চ আর্মি অফিসার ব্রড, ইউরোপে একটা অ্যাক্সিলেটর নিয়ে আসছিল। এখন তাদের যে
সাইন্টিফিক প্রসেসটা বলতেছে, where scientists were surprised to learn that seemingly juvenile aquatic salamanders were capable of reproduction. তো যখন তাদেরকে নিয়ে যাওয়া হলো তখন ফার্স্ট দেখতে পেলো যে তাদেরকে আসলে রিপ্রোডাকশন করানো যেতে পারে। তখন থেকেই আসলে অ্যাক্সেলোটলস নিয়ে পড়াশোনা শুরু হয়ে গেল, ডিএনএ নিয়ে কাজ করা শুরু হলো। হুম। তারপরে আমরা এভাবে তাদের অ্যাবিলিটি, তাদের যে বডি পার্টগুলো তারা দেখতে পেলেন, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার অ্যাবিলিটি টু রিগ্রো ইনজিউরড বডি পার্টস। তারা তাদের ইনজিউরড বডি পার্টসকে আবার পুনরায় তৈরি করতে পারে, হুইচ ইজ আনইউজুয়াল মেটামরফোসিস বলা হয়ে থাকে। এরপরে তারা দেখতে পেল, ইন এডিশন টু দেয়ার রোলস ইন ল্যাবস, অ্যাক্সেলোটলস হ্যাভ বিকেম পপুলার ইন দ্য এক্সোটিক পেট ট্রেড। তারা দেখতে পেল পোষা প্রাণী হিসেবে তাদেরকে খুব ভালো ট্রেড করা হচ্ছে বিনিময়ে। দ্য এক্সোলটলস ইউ মাইট হাওয়েভার দ্য এক্সোলটলস ইউ মাইট ফাইন্ড অ্যাট এ পেট শপস আর ডিফারেন্ট। বনে জঙ্গলে যেটা থাকে সেটার থেকে ডিফারেন্ট হচ্ছে, আমাদের যে লেকটাতে আমরা পাইতাম তার থেকে ডিফারেন্ট আমরা যেটা ঘরে পাই। বেশিরভাগ ওয়াইল্ড অ্যাক্সোলটল থাকে এই বাদামি কালারের, গ্রে কালারের, ঠিক আছে। দ্য ফেমাস পিঙ্ক, যেটা বেগুনি কালার, আদার কালার ব্লু, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক আর জেনেটিক অ্যানোমালিস। এইখানে একটা সুন্দর কথা বলছে, অ্যানোমালিস। আমরা যদি অর্থ না পারি আমরা বুঝতে পারতেছি, আর জেনেটিক অ্যানোমালিস দ্যাট আর রেয়ার ইন দ্য ওয়াইল্ড বাট সিলেক্টিভলি ব্রেড ইন ফর পেট ট্রেড। আমরা এখানে বুঝতেছি যে আর জেনেটিক অ্যানোমালিস, আমরা অর্থ জানি না কিন্তু বোঝা যাইতেছে যে আসলে এই ফেমাস পিঙ্ক অ্যাক্সোলটল বা আদার কালার ভ্যারিয়েন্টগুলো, এগুলো আসলে বন জঙ্গলে পাওয়া যায় না। হ্যাঁ, এদেরকে আসলে ব্রেড করা হয়, বাট সিলেক্টিভলি ব্রেড, যেহেতু বাট দিয়ে বলছে ব্রেড করা হয়, তার মানে এটা কমন না, এটা অ্যাবনর্মাল টাইপের কিছু হয়তো বুঝাইতেছে, রাইট, অ্যানোমালিস দিয়ে। এটা কিন্তু আমাদের অর্থ জানা লাগবে না, আমরা কনটেক্সট থেকে বুঝতেছি। হোয়াটস মোর, মোস্ট অফ দ্য অ্যানিমালস ইন প্যাট ট্রেড হ্যাভ এ ভেরি স্মল জেনেটিক ভ্যারিয়েন্স। তাদের অনেক স্মল জেনেটিক ভ্যারিয়েন্স আছে। এবং জাম্ব্রানো said pet accelerators tend to be inbred and lack of the wide flow of different genes. তো তাদের ব্রেড করার ফলে ডিফারেন্ট জিন্সের যে একটা ব্যাপার আছে সেটার একটা ল্যাকিং তাদের মধ্যে আছে। দ্যাট মিনস দ্য অ্যাক্সেলেটল এক্সচেঞ্জ ক্রাইসিস ক্যান সিম্পলি বি সলভড বাই ডাম্পিং প্যাট অ্যাক্সেলেটলস। তার মানে বোঝা গেল যে শুধুমাত্র পোষা প্রাণীরে যদি আমরা লেকে দিয়ে দেই তাহলেই এটা আসলে বিলুপ্ত থেকে বাঁচতে পারবে না, যেহেতু তাদের বিভিন্ন জিনের ওয়াইড ফ্লোর যে ল্যাকিংসটা আছে, রাইট। প্লাস দ্য প্যাট অক্সোলটস লাইকলি উডন্ট বি ফেয়ার ওয়েল উইথ দ্য পোর হ্যাবিটেন্ট কন্ডিশন। আর প্যাটগুলারে আমরা যদি ওয়াইল্ডে ছেড়েও দেই তাহলে আসলে তারা হয়তো ঠিক ভালোভাবে বাঁচতেও পারবে না। তো এই যে অংশটুকু ছিল অ্যাক্সোলটল প্রবলেমস নিয়ে। তারপরে আরেকটা প্যারা আছে, সেটা হচ্ছে আমাদের ফরচুন এবং মিসফরচুন নিয়ে। তার মানে আমরা এখানে দেখেন, এখানে আমরা রিডিং প্যাসেজ 2টা বা 3টা বানায় ফেলতে পারি এই অংশটুকু থেকে। তো আমরা এতটুকু যতটুকু পড়লাম, এর পরের প্যারাটা আপনারা নিজেরা এই লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন, সেটা আমি দিয়ে দিব। এখন এতটুক থেকে আমরা বুঝতে পারলাম যে জিনিসটা, আমরা অ্যাক্সোলটল একটা প্রাণী নিয়ে জানলাম, তাদের ইন্ট্রোডাকশন জানলাম, অ্যাক্সোলটলের স্টোরি নিয়ে, কেন এটা একটা মিস্ট্রিয়াস প্রাণী, এর মধ্যে এরা অ্যাম্ফিবিয়ান থেকে কেন আলাদা, কেন ইউনিক, তাদেরকে অনেক পাওয়া যায়। তো এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের টাইটেলটার উদ্দেশ্য, ওয়াই অ্যাক্সোলটল সিম টু বি এভরিওয়্যার, অর্থাৎ পোষা এক্সোলটল সব জায়গায় পাওয়া যায় কিন্তু তাদের যে হোম ওইখানেই তারা নাই, কারণ আসলে ওইখানে তারা এন্ডেঞ্জার্ড হয়ে গেছে বিকজ অফ আর্থকোয়াক, মেক্সিকোতে যে সমস্যাগুলো হয়েছিল, এবং তাদের যেই ফার্মার বা ইন্ডিজিনিয়াস লোকগুলোর কারণে তারা থাকতো ওই জায়গায়, এবং বেশি বেশি আর্থকোয়েকের কারণে যখন মানুষ এসে লেকের আশপাশে থাকা শুরু করলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন শুরু করলো। তার মানে দেখেন আমরা প্যাসেজটা থেকে পুরো অ্যাক্সেলটলের কাহিনী সম্পর্কে জানতে পারলাম, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো যে অ্যাক্সেলটল জিনিসটা কিভাবে কাজ করে। আপনাকেও ঠিক রিডিংয়ের প্যাসেজগুলো এভাবে পড়তে হবে, এবং আপনাকে কি যে টার্মগুলো, কি ডেভেলপমেন্টগুলো আপনাকে বুঝতে হবে। যেমন এই প্যাসেজটাতে কি ডেভেলপমেন্ট হচ্ছে, একটা খুব ইউনিক একটা প্রাণী অ্যাক্সোলটল, অ্যাক্সোলটলের প্যাট হিসেবে অনেক দেখা যায়, ওয়াইল্ডে খুব দেখা যায় না। অ্যাক্সোলটল জোয়ান অবস্থাতেই মারা যায়, টিনেজার হিসেবে, অ্যাডাল্ট হওয়া লাগে না। অ্যাক্সোলটল স্কিন দিয়ে অক্সিজেন নেয়, বাট অ্যাক্সোলটলের যে গিলগুলা এগুলোর কারণে তাদের একটা বেটার ওয়ে থাকে, এইজিং এর কারণে তারা সব সময় জুভেনাল থাকে। এবং তাদের একটা সিগনেচার ফিচার হয়েছে এটা, তারা মেক্সিকোর বিভিন্ন ওই লেকের আশপাশে থাকতো, তাদের মেইন হ্যাবিটেন্ট, এটা আমরা জানছি। তারপরে তাদের বিভিন্ন প্রবলেমসগুলো পাইছি, যে কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পরে অ্যাক্সেলটল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। এবং আমরা এটাও পাইছি যে অ্যাক্সেলটল এর একটা গুণ হচ্ছে ইনজিউরড বডি পার্টরে রিগ্রো করতে পারে, অর্থাৎ হিল করতে পারে নিজে নিজে, রাইট। এবং তাদের জেনেটিক যে ফ্লো এটার একটু ল্যাকিংস আছে। তো এইভাবে আমরা পুরো রিডিং প্যাসেজটা, তো আপনি যদি এই রিডিং প্যাসেজটা বুঝে থাকেন তার মানে আপনার অলরেডি
আপনার একটা ভালো গ্রাস্প আছে আইএলসের ক্ষেত্রে। আপনি ধরে নিতে পারেন আপনার আইএলসের ব্যান্ড 7-এর প্লাস, যদি আপনি অ্যাটলিস্ট কনটেক্সটটা বুঝে থাকেন। আর আপনি যদি একদম কনটেক্সট কি ডেভেলপমেন্ট সহ মনে রাখতে পারেন, তাহলে আপনাকে বলে নেওয়া যায় যে আপনি ধরে নেওয়া যায় যে আপনি রিডিংয়ে আসলে 8-এর উপরে আছেন। আর আপনি হয়তো ধরতে পারতেছেন না, অনেক ওয়ার্ডের মিনিং জানেন না, কিন্তু কিছু কিছু জিনিস বুঝতেছেন, কিছু কিছু বুঝতেছেন না, একদমই বুঝতেছেন না, তাহলে আপনি আসলে এখনো 6 থেকে 7 রেঞ্জে আছেন। আর এর থেকেও খারাপ অবস্থা হলে আপনি নিচে আছেন, আপনাকে আরো বেশি পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, এভাবে বিভিন্ন ওয়ার্ড বাই ওয়ার্ড কিওয়ার্ড ধরে ধরে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো আজকের এই ভিডিওটার মেইন অবজেক্টিভ হচ্ছে আসলে আপনাদের সাথে রিডিংটা পড়া, যেন আপনারা বুঝতে পারেন কিভাবে পড়লে রিডিংটা ভালো হয় এবং আপনাদের কি কি সমস্যা ফেস হইতে পারে। আমরা নেক্সট হচ্ছে রিডিং নিয়ে আমরা হয়তো একটা আইএলটিএস এর এক্সাম আমরা একসাথে দিব, অর্থাৎ আমি রিডিং সলভ করার চেষ্টা করব, আমি প্রসেসটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। আপনারা আমাকে জানাবেন যে এই ওয়েতে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, তাহলে আমরা আসলে প্রশ্ন সলভের দিকে যাব, বা এভাবে করলে সুবিধা হবে কিনা আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। ইটস এ ইউনিক ওয়ে টু আন্ডারস্ট্যান্ডিং, এভাবে ধরে ধরে করা বা রিডিংয়ের যে মেইন অবজেক্টিভ সেটা অনুসারে কাজ করা, আমরা সেটা আসলেই পারতেছি কিনা। তো সেই জিনিসটা সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন যে এইভাবে রিডিংটা আপনারা বুঝতেছেন কিনা, বা কতটুকু বুঝতেছেন, বা আপনাদের ধারণা কতটুকু যে আপনাদের রিডিংগুলো কি প্রবলেম হয়, আপনাদের কি জায়গায় বা কোন জায়গায় ধরতে সমস্যা হয় রিডিং রিলেটেড জিনিস নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব, রিপ্লাইয়ের মাধ্যমে অথবা আরেকটা ভিডিওর মাধ্যমে। আপনার এটাও জানান যে আপনাদের কাছে কি মনে হয়, আপনি ঠিক কতটুকু এই ভিডিওটা দেখে বা এই রিডিং এর প্যাসেজটা আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন, সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানান এবং জানিয়ে সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। আর এখানে আরেকটা ভিডিও আছে 3 মিনিটে কিছু স্কিল নিয়ে, সেটাও দেখতে পারেন। থ্যাংক ইউ।